তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনাম। বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে বিষয় হাইকোর্টের, কিছু অসাধু কর্মকর্তার জন্য পিছিয়ে যাচ্ছে দেশ। কনস্টেবল কাউসার অসুস্থ হলেও ডিউটির ছাড়পত্র ছিল, দাবি আইজিপি। পুলিশের স্বাস্থ্য নিয়ে কাজ চলছে। নিয়মিত হচ্ছে দুবাই, ওমান, কাতার শ্রমবাজার। মালয়েশিয়ার কর্মী প্রতারণার তদন্ত রিপোর্ট ঈদের আগে নয়। এসএসসিতে ফেল করা 1200 শিক্ষার্থী পাস, জিপিএ 5.2, সহস্রাধিক ভুল ফলাফলে দায়ীদের শাস্তি হবে। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন তুলে বিস্ময় জানিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জানান। কিছু অসাধু কর্মকর্তা দেশকে পিছিয়ে দিচ্ছে বলেও এ সময় মন্তব্য করে আদালত। যশোরে সেতু নির্মাণে অনিয়মের কারণে তলব করা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এ প্রসঙ্গ তোলে আদালত। বিআইডব্লিউটিআর অনুমতি ছাড়া যশোরে ভৈরব, বেতনা সহ বিভিন্ন নদীর উপর সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু নৌযান চলাচলের জন্য নির্দিষ্ট উচ্চতায় সেতু নির্মাণ না করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে হাইকোর্ট ব্যাখ্যা চাইলেও তা দেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার এলজিইডির প্রধান প্রকৌশলী ও যশোরের নির্বাহী প্রকৌশলীকে তলব করেন বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের বেঞ্চ। এ সময় উপস্থিত দুই কর্মকর্তাকে আদালত সতর্ক করে বলেন, অসাধু কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে দেশকে পিছিয়ে দিচ্ছে। কোর্ট একটি উদ্বেগ প্রকাশ করেছেন এভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাচ্ছেন, তার পাশাপাশি কিছু অসাধু শিক্ষিত আমরা যারা কর্মচারী কর্মকর্তাদের লক্ষ্য করছি ইদানিং, তাদের অসাধুতা এবং অসততার কারণে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে, সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে আদালত জানতে চান, একজন সরকারি কর্মকর্তার এত সম্পদ অর্জন কিভাবে সম্ভব। উনি একটু বললেনই যে খুব দুর্ভাগ্যজনক, পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে, ও বেনজির, আমি জানি না, ও বোধহয় হি স্টুড ফাস্ট, ও সেটি বললেন। তো এরকম মেধা সম্পন্ন ছেলে যখন এইভাবে সম্পদের পাহাড় গড়তে থাকে, তখন দেশ কিভাবে টিকবে? অবৈধভাবে অঢেল সম্পদ গড়লে বিদেশে গিয়েও সুখ মেলে না বলে অসাধু কর্মকর্তাদের সচেতন করেন আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের মানসিক স্বাস্থ্য সেবায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্প্রতি বারিধারায় পুলিশের হাতে পুলিশ খুন হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সকালে রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বেনজির ইস্যুতে আইজিপি মন্তব্য করেন, দুর্নীতি করে পুলিশ বাহিনীতে ছাড় পাওয়ার নজির নেই। শনিবার রাতে বারিধারায় কনস্টেবল মনিরুলকে খুন করেন কনস্টেবল কাউসার। এখন সে রয়েছে রিমান্ডে। এখন তার পরিবার দাবি করছে কাউসার মানসিক ভারসাম্যহীন। তবে সোমবার পর্যন্ত পুলিশ জানিয়েছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। মঙ্গলবার আইজিপি বলছেন, কাউসারের অসুস্থতার খবর জানতেন, তবে সুস্থতার সনদ দেখেই চাকরি দেওয়া হয়েছে। এটা আমরা জেনেছি। জানার পরে যখন একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকব। হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মানসিক স্বাস্থ্য সেবায় গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে। সেই জন্য তাদের একটা কোর্স, মানে 2-1 দিনের একটা কোর্স চলে। অনুষ্ঠানে বেনজিরের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয় বর্তমান আইজিপিকে। তিনি বলেন, কোনো ব্যক্তির দায় নেবে না পুলিশ বাহিনী। এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটাকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে।
বেনজিরের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক, এই বলে দায় সারেন আইজিপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাই, ওমান ও কাতারের শ্রমবাজার আবারও নিয়মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী। বলেন, ৯৬,০০০ অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান, আর দুবাই নেবে ৩,০০০ কর্মী। এদিকে বিপুল সংখ্যক কর্মীর মালয়েশিয়ায় যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটি ঈদের আগে প্রতিবেদন দিতে পারছে না। কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় ও ভিসার অপব্যবহারের কারণে গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা খুলে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৮ লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে ১২ ক্যাটাগরির ভিসার মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই। দক্ষ কর্মী চেয়েছে দেশটি। এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ওমানে ৯৬,০০০ বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। ৯৬,০০০ অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট, এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মওকুফ করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এদিকে দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে ৩,০০০ কর্মীর চাহিদা এসেছে। কাতারের শ্রমবাজারও শিগগির খুলে দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মালয়েশিয়ায় অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও ৫ দিন সময় দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ৫ দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি। ঈদের পরেই আমরা বসবো, যেহেতু ঈদের ছুটি, ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসবো এবং আপনাদেরকে অবহিত করব। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া যেতে না পারা ১৭,০০০ কর্মীর মধ্যে ৩,০০০ লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোকে নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে উপকারভোগীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সারা দেশে ১৮,৫৬৬ পরিবারকে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোনো দিক দিয়ে বাংলাদেশ যেন কোনো দেশ থেকে পিছিয়ে না থাকে সে লক্ষ্যেই কাজ করছে সরকার। এজন্য সবাইকে উৎপাদন বাড়াতে তাগিদ দিয়েছেন তিনি। আমি কখনো জানি নাই যে আমি এমন একটা ঘর পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব আমার এই ভাষা জানা নাই। আপনি খুশি হয়েছেন, সেটা দেখে আমরা খুশি। এ যেন আনন্দ বেদনার কাব্য, ছিন্নমূল জীবন থেকে উত্তরণের আনন্দ অশ্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাড়ি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রান্তিক মানুষেরা। বিদ্যুৎ দিয়েছেন, এখানে একটা স্কুল দিয়েছেন, এখন আমরা অনেক সুখে আছি। তোমার প্রমোশন বাড়ুক মা, তুমি আল্লাহর কাছে হায়াত দারাজ করুক মা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জেলা প্রশাসকদের মাধ্যমে গৃহহীন পরিবারকে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘর বাড়ি, শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘর বাড়ি। একই সঙ্গে আরো ৭০টি উপজেলা এবং ২৬টি জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। এর মধ্য দিয়ে গৃহহীন মুক্ত হলো দেশের ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা। ঘরগুলি রক্ষণাবেক্ষণ যারা পাবেন তারা অবশ্যই ঘরগুলি রক্ষণাবেক্ষণ করবেন নিজেরা, কারণ মনে রাখতে হবে আপনি ২খানা জমি পাচ্ছেন, একটা ঘর পাচ্ছেন, রাতারাতি একটা বিরাট সম্পত্তির মালিক হচ্ছেন, কিন্তু সেটাকে যত্ন করতে হবে। বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য। আমাদের দেশকে আমরা ইনশাল্লাহ ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। দেশের মানুষ আওয়ামী লীগের উপর বিশ্বাস রেখেছিল বলেই সেবক হিসেবে কাজ করতে পারছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর দেশে একজন মানুষও যাতে ঠিকানাবিহীন না থাকে সে লক্ষ্য পূরণের কথা আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের ব্রত। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এসএসসিতে ফেল করা ১,২৭২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে পাশ করেছে।
একই সাথে আবেদন করে নতুন করে জিপিএ 5 পেয়েছে 2034 জন, আর 9662 জনের ফলে পরিবর্তন হয়েছে। শিক্ষা বোর্ড বলছে ফলাফল ভুল হওয়ার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত 12 মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে 20,24,192 জনের মধ্যে পাশ করে 16,72,153 জন, আর জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন শিক্ষার্থী। এরপর বিপুল সংখ্যক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা যায় ঢাকা বোর্ডে ফেল থেকে পাশ করেছে 127 জন, আর নতুন জিপিএ 5 পেয়েছে 344 জন। চট্টগ্রাম বোর্ডে পাশ করেছে 102 জন, রাজশাহী বোর্ডে নতুন জিপিএ 5 পেয়েছে 243 জন, আর ফেল থেকে পাশ করেছে 34 জন। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ করে 204 জন, আর জিপিএ 5 পেয়েছে 77 জন। যশোর বোর্ডে নতুন জিপিএ 5 115 জন, দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাশ করেছে 47 জন, আর নতুন জিপিএ 5 369 জন। ময়মনসিংহ বোর্ডে নতুন জিপিএ 5 পেয়েছে 809 জন। মাদ্রাসা বোর্ডে নতুন জিপিএ 5 পেয়েছে 49 জন, আর কারিগরি বোর্ডে ফেল থেকে পাশ করেছে 42 জন। পরীক্ষক বা প্রধান পরীক্ষক বা সেটার বা মডারেটর হওয়ার আর সুযোগ থাকে না। তাকে আমরা কালো তালিকাভুক্ত করে তাকে তার চাকরি জীবনে যতদিন থাকবেন ততদিন আমরা তাকে এই ধরনের কাজে আমরা জড়িত করি না। শিক্ষা গবেষকরা বলছেন প্রতি বছরই অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এই অবস্থায় বোর্ড পরীক্ষার ফলে ভুল হওয়াটা বড় অপরাধ। মূল্যায়নের ক্ষেত্রে আমাদের যে চেক অ্যান্ড ব্যালেন্স করা, অর্থাৎ এটাকে মনিটর করা, পরিবীক্ষণ করা, এই পরিবীক্ষণের জায়গায় কোথাও না কোথাও গলদ হচ্ছে, যে গলদের কারণে আমাদের এত বড় সংখ্যক শিক্ষার্থী রেজাল্টের হেরফের হচ্ছে। এদিকে যাদের ফলে পরিবর্তন এসেছে তারা 13 জুন পর্যন্ত একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের চাকতায় স্লুইস গেট এলাকায় একটি খালে পড়ে 2 শিশু নিখোঁজ রয়েছে। তাদের দুজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেল 4টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে ওই খালে সাঁতার কাটছিল 2 শিশু। এ সময় তারা স্লুইস গেটের পানির ঘূর্ণিতে তলিয়ে যায়। তাদের চিৎকারে এগিয়ে যায় স্থানীয়রা, তবে উদ্ধার করতে না পারায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শিশু দুটির পরিচয় এখনো জানা যায়নি। সোমা ফাঁকের ভিতরে যখন পড়ে গেছে, তারপরে আমি মানুষের চিল্লাইতেছি দিয়ে ওই ছেলেটা এই সুইচ গেটের ভিতরে ঢুকে যাইতে আছে। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঘটনার সূত্রপাত কিভাবে এবং সর্বশেষ তাদের ব্যাপারে কি তথ্য জানা গেছে? আজকে বিকেল 4টার সময় মূলত এখানে আমরা যে সুইচ গেট থেকে দাঁড়িয়ে আছি, আমরা একটু দেখাতে চাই যে সুইচ গেটটিতে মূলত 2টি শিশু এখানে সুইচ গেটের যে অর্থাৎ খালের বাইরের অংশটি সেখানে তারা সাঁতার কাটার চেষ্টা করছিল এবং তারা সাঁতার কাটতে এসে মূলত এই সুইচ গেটের যে মাঝখানে যে ফাঁক, এই ফাঁকের ফলে যে ঘূর্ণি তৈরি হয় সেই ঘূর্ণিতে মূলত তারা এখানে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা চেষ্টা করেছিল প্রথমে এই তাদেরকে সরিয়ে নেয়ার, কিন্তু পারেননি। সর্বশেষ যে তথ্য তাতে দেখা যাচ্ছে যে মূলত এখনো কিন্তু তাদেরকে উদ্ধার করা যায়নি এবং তাদের আসলে পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এখানে যেহেতু এই এলাকাটি একটু নিম্নবিত্ত মানুষরা বেশি বসবাস করেন এবং এখানে যারা থাকেন তারা প্রায় বেশিরভাগই তারা গার্মেন্টস কর্মী বা পোশাক শ্রমিক, এবং এই কারণে যেটি ধারণা করা হচ্ছে যে তাদের বাবা মা হয়তো তারা এই এখনো কারখানায় আছেন, যে কারণে কারো শিশু হারিয়ে গেছে কিনা সেটি এখনো স্পষ্ট করে কারো বাসায় তো আসলে তারা বোঝা যাবে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বশেষ আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা আসলে রাতের বেলা এখন চেষ্টা করছেন, তবে কিছুক্ষণের মধ্যে তারা রাতের বেলা ডুবুরি নামিয়ে যে খোঁজ সেটি বন্ধ করে দেবেন, কারণ রাতে আসলে পানির নিচে যে ভিজিবিলিটির সমস্যা থাকে সেটির কারণে আসলে তারা খোঁজ করবেন না। তবে তাদের এখানে টিম থাকবে, যে যদি কোনো ধরনের কোথাও কারো ভেসে ওঠা বা এই ধরনের কোনো কিছু দেখা যায় যাতে সাথে সাথে সেখানে মুভ করা যায় সেই কাজটি তারা করবেন। তবে একটু জানিয়ে রাখি যে আসলে গত
2017 সালের পর থেকে মূলত এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চট্টগ্রাম শহরে অনেকগুলো খাল নালায় একযোগে কাজ চলছে এবং এখনো পর্যন্ত আমরা যদি হিসাব করি অন্তত চলতি বছরের আগ পর্যন্ত প্রায় 8 জনের মতো, এবং চলতি বছর ইতিমধ্যে আমরা এই 2 জন ছাড়া আরো 2 জনের মরদেহ খাল থেকে উদ্ধার হয়েছে, এরকম একটি বিভিন্ন পত্রপত্রিকার খবর আমরা জেনেছি। কিন্তু এগুলো যে অরক্ষিত অবস্থায় পড়ে আছে বা এগুলোতে যে ধরনের চারপাশে বেড়া দেওয়ার কথা নির্মাণাধীন সমস্ত খাল নালার মুখে, সেগুলো আসলে খুব একটা দেওয়া হয়নি, অরক্ষিতই থেকে গেছে। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে ঘটনার বিস্তারিত জানানোর জন্য। রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় সড়কের পাশে ফেলে রাখা সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন অন্তত 30 জন। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় তারা অসুস্থ হন বলে ধারণা চিকিৎসকদের। গত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত সিলিন্ডার ঘিরে কৌতূহলী মানুষের ভিড়। এই সিলিন্ডার থেকেই সোমবার রাত 3টার দিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায়। স্থানীয়রা জানান, রাস্তার পাশের এই ভাঙারি দোকানদার গভীর রাতে সিলিন্ডারটি ভাঙার চেষ্টা করেন, সে সময় এই লিকেজ হয়। তখন হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে গেছে। দম বন্ধ হয়ে গেলে আমি ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি উঠা দরজা খুলে বাইরে আসলাম। বাইরে আসার পরে আরো বেশি লাগতেছে। হ্যাঁ, বাঙালি দোকান করে ওই যে পুরান তারটার উপরে, তারপরে দেখি সারা রাত পরে দুপুর শোনা যায়, আমি দেখে শুনি। হুট করে আমাদের এমন পরিবেশ যে হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখি নিঃশ্বাস নিতে পারি না। আর এই গ্যাসের এতটাই প্রভাব যে নিঃশ্বাস একবার বাইরে নিলে ভিতরে নেওয়ার মতো পরিস্থিতি নাই। সিলিন্ডার থেকে নির্গত রাসায়নিকের প্রভাবে মারা গেছেন একজন, অসুস্থ হয়েছেন অর্ধশত। তারা চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা বলে ধারণা চিকিৎসকদের। এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা জানান, এতে কি ধরনের গ্যাস ছিল তা পরীক্ষা করা হচ্ছে। আমরা এখানে একটা অবিস্ফোরিত সিলিন্ডার দেখতে পাচ্ছি, যেটা অনেক পুরনো, জং ধরা। আলামত সংগ্রহ করছি আমরা, এরপরে বিস্তারিত আমরা পরে বলতে পারবো। যে ভাঙারির দোকান থেকে এই গ্যাস সিলিন্ডারে গ্যাস নির্গত হয়েছে, সে দোকানের একজনকে আটক করা হয়েছে। গ্যাস সিলিন্ডার কোথা থেকে আনা হয়েছে তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পিছনে যারা আছে সেই কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করি এবং কালুকে আমরা খুঁজছি এবং পুরো বিষয়টাকে আমরা তদন্ত করে দেখছি। গ্যাসে বিষক্রিয়া মারা যাওয়া কবির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। হাউজিংয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে স্বামী স্ত্রী সহ অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। বিকেলে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হাজীগঞ্জ থেকে যাত্রী নিয়ে চাঁদপুরে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। এ সময় উল্টো দিক থেকে আসা বালুবাহী পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী সবুজ হোসেন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন ও তার স্ত্রী পিঙ্কি আক্তারের। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানির হাট। ঈদুল আজহার 5 দিন বাকি থাকায় অনেকটা ক্রেতাশূন্য গাবতলীর গরুর হাট। যারা আসছেন তারা বাজার যাচাই করছেন, তবে কিনছেন যারা, তারা বলছেন বিক্রেতারা অতিরিক্ত দাম হাঁকছেন। বিক্রেতাদের আশা, শুক্রবার থেকে পুরোপুরি জমে উঠবে কোরবানির হাট। রাজধানীর প্রধানতম কোরবানির হাট গাবতলী পশুর হাট। ঈদের আর মাত্র 5 দিন বাকি থাকলেও মঙ্গলবার দুপুরে দেখা গেল এখনো পশু রাখার শেড তৈরি হচ্ছে কিছু কিছু জায়গায়। বিশাল এই হাটের বাকি অংশে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। গাবতলীর হাটে সব ধরনের পশু দেখা গেলেও এবারের আকর্ষণ নিয়ে এসেছেন এই বিক্রেতা। পাকিস্তান থেকে এনেছেন 2টি উট, আছে দুম্বাও। দুম্বা কিনতে খরচ পড়বে অন্তত 3 লাখ টাকা। আসলে এটা অরিজিনাল দাম হইল 26 লাখ এবং 28 লাখ। যদি আপনারা আমাদের আজমাইন এগ্রোতে আসেন তাহলে আপনি আরো কমও পাইতে পারেন। পরম মমতায় এক খামারি আদর করছেন তার প্রিয় পশুকে। প্রায় 28 মণ ওজনের এই গরুকে তিনি 3.5 বছর লালন পালন করে এবার এনেছেন হাটে। বিশাল এই গরুর দামও কম নয়। 25 লক্ষ টাকা হলে আমি ছেড়ে দেব, আলহামদুলিল্লাহ।
দাম ইতিমধ্যে কিছু দু একজন দাম বলছে 17, 17.5, 18 এরকম দাম বলছে। রাজধানীতে অনেকে মহিষ কোরবানি দেন, তাদের জন্য গাবতলী হাটে এসেছে অনেক মহিষ। এই হাটে একমাত্র নারী খামারি সাবেতুন, যিনি পাগলি ব্যাপারী নামেই বেশি পরিচিত, তিনি এনেছেন সাদা রঙের এই মহিষ। কুষ্টিয়ার থেকে আনা হয়েছে, দাম চাচ্ছি 7 লাখ, চাওয়া দাম, এখনো পর্যন্ত দাম পাই নাই। বড় পশুর চেয়ে গাবতলী হাটে মাঝারি মানের কোরবানির পশুই বেশি আসছে, সে তুলনায় ক্রেতার সংখ্যা নেহায়েতি কম। যে দাম বলতেছে এরা, মোটামুটি ঘুরছি আমরা, সেটা আমাদের পক্ষে বাজেটের বাইরে হয়ে যায়। 80-90 গরু ওরা 1 লাখ 10, 20, 1.5 লাখ টাকা মতো চায়, কিন্তু আমাদের টার্গেট আছে বা একটা আইডিয়া আছে যে কোন গরু কত বিক্রি হতে পারে। এবার কাঙ্ক্ষিত লাভেই পশু বিক্রি করতে চান বিক্রেতারা। ভালো দেখা যাচ্ছে না, বাজারের অবস্থানটা ভালো দেখা যাচ্ছে। আমরা 200-500 টাকা লাভ না হইলে তো আমরা ছাড়াম না, সেটাই সেই জন্য এখন কাস্টমারের দেখতেছে, ঘুরে ঘুরে দেখতেছে, যিনি সস্তা পায় তিনি নিব। গাবতলী পশুর হাটে উট, দুম্বা, গরু, মহিষ ছাড়াও বিভিন্ন দামে বড় আকারের ছাগল উঠেছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে অভিযোগ অবৈধভাবে 4 মোবাইল অপারেটরের 152 কোটি টাকা মওকুফ করা। মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখ। এজাহারে অভিযোগ করা হয় 16টি নথি যাচাই করে দেখা যায় গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল অপারেটর কোম্পানির মূল্য সংযোজন কর মওকুফ করা হয়েছে, যার কারণে 152 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। তবে সুবিধা পাওয়া কোনো কোম্পানিকে মামলার আসামি করা হয়নি। এই নিয়ে তদন্ত করেছে রাজস্ব বোর্ডের 3 সদস্যের কমিটি। তাদের প্রতিবেদনের ভিত্তিতে মামলা করে দুদক। 409 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকার ঢাকা 1-এর মামলা নম্বর 9 আজ 11 জুন 2024 তারিখে রুজু করা হয়। রাজধানীর ফার্মগেটে শহীদ আনোয়ার উদ্যান রক্ষায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উদ্যান রক্ষা আন্দোলনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, মেট্রো রেলের কারণে উদ্যান দখল করা হয়েছিল, কিন্তু 1 বছরের বেশি সময় আগে মেট্রো রেল চালু হলেও দখলমুক্ত হয়নি ফার্মগেটের এই উদ্যান। উল্টো সেখানে শপিং মল তৈরির পায়তারা চলছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। মানববন্ধনের শেষ দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকায় ফার্মগেটের উদ্যানে কোনো মার্কেট নির্মাণ করা হবে না। তাদের চিন্তা ভাবনাটা অন্যায় ভাবে তারা চিন্তা ভাবনা করেছে যে পার্ক, খেলার মাঠকে গলা টিপে এখানে একটি পার্ক হবে। গলা টিপে পার্ক কেউ নিতে পারবে না, আমি সেই ঘোষণা দিতে চাই। গলা টিপে আনোয়ারা পার্ক নিতে পারবে না, আনোয়ারা পার্কই থাকবে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।